গ্রাম থেকে আসা শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তারপর প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য আপনার কি বিশেষ কোনো পরিকল্পনা আছে, নাকি সবার ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য? আপনাকে ধন্যবাদ, নিশি উত্তরটা দিবেন। জি জি, ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমেই বলতে চাই যে আমি একটা প্রার্থী, তো আমি অবশ্যই হচ্ছে ছেলে মেয়ে উভয়কে নিয়ে কাজ করব। এখানে আমি প্রথমত হচ্ছে সমতাটা নিশ্চিত করতে চাই। অ্যান্ড সেকেন্ডলি যে জায়গাটা বলতে চাই যে যারা হচ্ছে নারীরা তো আমরা অনেক পিছিয়ে, আমাদের নিয়ে আসলে অনেক কথা বলা হয়, বাট ওই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আসলে নেই। তো সেই জায়গা থেকে নারীদের প্রতি আমার হচ্ছে যে জায়গাটা থাকবে, আমাদের এলামনাই নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে। নারী এলামনাই যারা আছেন, যারা উদ্যোক্তা আছেন, বা হচ্ছে আমাদের হচ্ছে যারা সিনিয়র হচ্ছে, বা নারী যারা সিনিয়র, যারা বিভিন্ন জায়গায় হচ্ছে দেশকে উজ্জ্বল করতেছে তাদের ক্যারিয়ারের মাধ্যমে, আমি তাদের সাথে সরাসরি একটা বিল্ড আপ করিয়ে দিতে চাই। এখানে আমি মিডিয়াম হিসেবে কাজ করতে চাই যে যারা নারী শিক্ষার্থী আছে, যারা হচ্ছে উদ্যোক্তা হইতে চায়, তাদেরকে হচ্ছে আমি আমার যারা সিনিয়র আছেন, যারা হচ্ছে বা ক্যারিয়ারে হচ্ছে ধরেন উদ্যোক্তা হিসেবে আছেন, সফল উদ্যোক্তা, তাদের সাথে আমি একটা বিল্ড আপ করাই দিতে চাই। এইভাবে করে যারা পিছিয়ে পড়া নারী আছে, আমি তাদেরকে স্পেশালি হচ্ছে সেই সিনিয়রগুলোর সাথে কথা বলাই দিতে চাই যারা হচ্ছে তাদের ক্যারিয়ারে হচ্ছে সফল। অ্যান্ড আরেকটা জায়গা ছিল কি, প্রতিবন্ধী যারা ছিল অবশ্যই তারা হচ্ছে ক্যারিয়ারে অগ্রাধিকার পাবে, কারণ তারা হচ্ছে ফিজিক্যালি অনেকটা হচ্ছে বা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। আমি হচ্ছে নারী প্রতিবন্ধী তাদের জন্য আমি হচ্ছে স্পেশাল একটা বা ব্রিজ করতে চাই, স্কিল ব্রিজ, যেখান থেকে হচ্ছে তারা দুই একটা স্কিল শিখতে পারবে, এবং যেহেতু আমাদের থিওরি পড়িয়ে বের করে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে তারা যেন স্কিলের জন্য একটা যোগ্য জব পায়। আরেকটা জায়গা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে একটা ভার্সেটাইল জায়গা, তো এইখানে আসলে সব ব্যাকগ্রাউন্ড থেকেই তো সবাই আসে, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে স্বতন্ত্রতা আমি বলবো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমার প্রথমে আমি সমতা নিশ্চিত করবো, অ্যান্ড সেকেন্ডলি আমি সবার জন্য কাজ করবো। আর থার্ডলি যেটা বলতে চাই, আমি একজন নারী প্রার্থী। নারীরা যেহেতু এখনো পিছিয়ে আছে, কারণ নারীদের ক্যারিয়ারটা সেটেল করে দেওয়া হচ্ছে তার পার্টনার, তার ফ্যামিলি, তার সোসাইটি। তো সেই জায়গা থেকে আমি চাই নারী নিজে থেকে যেন চুজ করে যে সে কি করতে চায়। রিফাত উত্তর দিবেন আগে সংক্ষেপে। ধন্যবাদ। আমি মেয়েদেরকে নিয়ে আমার কোনো বিশেষ দুইটা পরিকল্পনা আছে, সেই বিষয়টা একটু শেয়ার করতে চাই। আমি নিজে প্রায় 8 বছর ধরে ফ্রিল্যান্সিং করি। তো আমাদের অনেক বান্ধবীদের আমরা দেখেছি যে তাদের টিউশনে যাওয়া আসা বা টিউশন খোঁজা, এই জিনিসটা অনেক হেক্টিক হয়। একই সাথে আপনার হলগুলো যখন 10টা বাজে বন্ধ হয়ে যায়, অনেক শিক্ষার্থী রাতে টিউশনগুলো নিতে পারে না। আমার বিশ্বাস করি যে নারী শিক্ষার্থীদের মধ্যে আমরা অ্যাটলিস্ট 2500 শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের আওতায় আনবো, যার মধ্য দিয়ে সে রিমোট জবগুলোর মধ্য দিয়ে হলে থেকেই বা হলের যে কম্পিউটার ল্যাবগুলো থাকবে সেগুলো থেকেই তারা কাজ করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপু খুব সম্ভবত লেদার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। আমাদের অনেক ফ্রেন্ড লেদার ইঞ্জিনিয়ারিং আছে, তারা কিন্তু লেদারের অনেক সুন্দর সুন্দর মানি ব্যাগ, জুতা থেকে শুরু করে বিভিন্ন আইটেম তৈরি করে। কিন্তু এই আইটেমগুলোকে শুধুমাত্র আমরা দেখি যে ফেসবুক পেজ বা হচ্ছে বিভিন্ন মেলার সময় ক্যাম্পাসের মধ্যেই বিক্রি করা হয়। কিন্তু আমরা যদি তাদেরকে একটা ডেলিভারি প্রোভাইডার দিতে পারতাম, তাদেরকে যদি তাদের লিগাল রেজিস্ট্রেশনের কাজটা যদি আমরা সহজ করে দিতে পারতাম, এবং কিছু যদি তাদেরকে একটা ওয়্যারহাউস স্পেস বা কোওয়ার্কিং স্পেস দিতে পারতাম, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই ডেলিভারি প্রোভাইডারগুলোকে ব্যবহার করে তারা সারা দেশে কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো দিতে পারতো। আপনারা জানেন যে আমাদের মেয়েদের হলগুলোর মধ্যেও কিন্তু বিকালের দিকে এই ধরনের বিভিন্ন হ্যান্ডিক্রাফটের স্টলগুলো বসে, কিন্তু সেটা মাত্র মেয়েদের হলের মধ্যে লিমিটেড থাকে। আমরা আমাদের স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টারের মধ্য দিয়ে তাদেরকে এই ব্যবসাটা বড় করার জন্য এবং বিস্তৃত করার জন্য যা যা সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্টগুলোর ব্যবস্থা করব বলে আশা করি। ধন্যবাদ। রূপক, আচ্ছা, মেন যেটা বিষয় নারীদের ক্ষেত্রে আসলে দেখেন, নারীদের কিন্তু কাজ করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। প্রথম যে বিষয় সেটা হলো নারীরা কিন্তু তারা স্ব সেক্টরে কিন্তু যথেষ্ট স্কিল, কিন্তু সেই স্কিলগুলোকে আসলে আপনার ইউনিভার্সিটির পর্যায়ে কিন্তু সবার সামনে কিন্তু হাইলাইট করা হয় না। আপনি যদি ইউনিভার্সিটিতে সেন্ট্রালি যদি কোনো একটা এক্সিবিশন আয়োজন করতে পারেন, সেখানে আপনার ইউনিভার্সিটির প্রতিটা নারী শিক্ষার্থী তাদের যে স্ব দক্ষতা সেগুলো যদি তারা উপস্থাপন করতে পারে, এবং আমাদের যে এক্সিবিশন প্ল্যান, সেই এক্সিবিশন প্ল্যানে আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টর থেকে শুরু করে আমাদের যেটা আমাদের সারা বাংলাদেশের ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করব। তারা আসবে, নারীদের এক্সিবিশন, নারীদের দক্ষতাগুলো দেখবে এক্সিবিশনের মাধ্যমে, তারা তাদেরকে ফান্ডিং করবে। ফান্ডিং করার পর তারা সেই উদ্যোক্তাগুলোকে ক্যাপিটালাইজ করার জন্য তাদেরকে অন্টারপ্রেনার হিসেবে কিন্তু তারা গ্রো আপ করতে পারবে। এটা হলো প্রথম আলাপ। আমি আরেকটা আলাপ দিব, সেটা হলো যে নারীদের স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু আমাদের আসলে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এখন দেখেন, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের সবার কিন্তু ইমেল অ্যাক্সেস কিন্তু আমাদের সবার আছে। এখন আমাদের ইমেল অ্যাক্সেসটা এখন পর্যন্ত আমাদের জন্য লিমিটেড করে রাখা হয়েছে। আমরা যদি ইমেলের মাধ্যমে আপনার পাওয়ার বিআই আর পাইথন এই ধরনের যেগুলো আপনার ডাটা, যেগুলো কোর্স, সেগুলো যদি আমরা ফ্রিতে অ্যাক্সেস দিতে পারি, তাহলে প্রত্যেকেই কিন্তু তারা বাড়িতে বসে বসে এই যেগুলো স্কিল সেগুলো কিন্তু তারা ডেভেলপ করতে পারবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আরেকটা যেটা বিষয় হলো আপনার যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সারা বাংলাদেশে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে যারা অনলাইনে সেশন নেয় এবং অনলাইনে কিন্তু তারা ক্লাসগুলো নেয়। আমরা যদি ইমেলের মাধ্যমে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের
যে ক্লাস যেগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস আকারে যদি সবাইকে পাঠাইতে পারি, সবাইকে দিতে পারি, তাহলে কিন্তু তারা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে সরাসরি ওয়ান টু ওয়ান কানেকশন অথবা তাদের ভিডিওগুলো দেখে কিন্তু তারা স্কিল ডেভেলপ করতে পারবে এবং পরবর্তীতে তার সাথে কাজে লাগাতে পারবে। আমি একটু সময় নিব, সব শেষ পয়েন্ট, একটু সময় নিব। হ্যাঁ, যেটা আমার নিশাফু যেটা আলাপ দিচ্ছেন যে প্রতিবন্ধীদের ব্যাপারে, আপনি দেখেন রেজিস্টার বিল্ডিংয়ে এখন পর্যন্ত সবচেয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী মোটা দাগে আমরা ভোগান্তির শিকার শুধুমাত্র রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক। এটা আমাদের সবচেয়ে একটা বড় ভোগান্তির বিষয়। রেজিস্টার বিল্ডিংয়ের আপনি 100% কাজের মধ্যে 1/5 যদি আপনি ফ্রিল্যান্স বেসিসে করতে পারেন এবং ফ্রিল্যান্স বেসিসে করার পর সেগুলো যদি আপনি সেটাকে কোটা বলেন অথবা একটু এটাকে কী বলেন প্রায়োরিটি বলেন, প্রায়োরিটি বেসিস যদি আপনি যারা প্রতিবন্ধী আছে ওদেরকে দিয়ে যদি করাইতে পারেন, তাহলে কিন্তু দেখবেন অনেক প্রতিবন্ধী আমাদের যারা ভাই ব্রাদার তারা কিন্তু একটা কাজের কিন্তু সুযোগ পাবে। আরেকটা বিষয় আছে, যদি আপনি যারা প্রতিবন্ধী আছে ওদেরকে দিয়ে যদি করাইতে পারেন, তাহলে কিন্তু দেখবেন অনেক প্রতিবন্ধী আমাদের যারা ভাই ব্রাদার তারা কিন্তু একটা কাজের কিন্তু সুযোগ পাবে। আরেকটা বিষয় আমি আরেকটা সামান্য অ্যাড করবো, আমি কিন্তু একটা এজেন্সির পরিচালক এবং আমি সেই এজেন্সিটা রান করি, সেটা শার্প রাইটিং এজেন্সি, সেটা মোটামুটি একটা ফ্রিল্যান্সিং এজেন্সি। আমার ওই এজেন্সিতে এখন পর্যন্ত ইউনিভার্সিটিতে 500 স্টুডেন্ট আমার সাথে কাজ করে। আপনি যদি এই এজেন্সিকে সেন্ট্রাল যদি কোলাবোরেশন করে, এজেন্সিকে সেন্ট্রাল যদি কোলাবোরেশন করে, আপনি যদি কী করতে পারেন, এটা ইউনিভার্সিটি যদি ওয়ার্ড স্প্রেড করতে পারেন, তাহলে অনেকগুলো শিক্ষার্থী কিন্তু নারী শিক্ষার্থী বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থী বলেন এবং আমরা আমাদের মতো যারা সাবলীল সবল শিক্ষার্থী বলেন, তারা কিন্তু কাজের একটা বিশাল বড় একটা স্কোপ পাবে। তো সেই জায়গায় আমার কাছে মনে হবে যে সবাই আমরা এই বিষয়টাতে ফোকাস করবো। আমি স্পেসিফিকলি আলাদা করে শুধুমাত্র প্রতিবন্ধীর জন্য ফোকাস করবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী আমার ভাই ব্রাদার। আমি যদি ক্যারিয়ার সম্পাদক পদে নির্বাচিত, আমাকে সবাই এখানে কাজ করতে হবে। আমি এটা আপনি নির্বাচিত না হলেও তো এই অপরচুনিটিটা পাবেন। আমি নির্বাচিত না হলে আমার যে অপরচুনিটি, যেমন আমি বর্তমানে শার্প রাইটিং এজেন্সি থেকে 500 শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করছি, এটা আমি করতেছি। এবং আমি নির্বাচিত না হলে আমি এই আলাপটা আজকে এখানে দেওয়ার কারণ হইলো আমার প্যানেল, আমাদের এখানে আজকে আমার যারা সহকর্মী যারা আছে, আমি সহকর্মী হিসেবে সম্বোধন করতেছি এই কারণে যে আমি কাউকে আসলে অপোনেন্ট মনে করি না। আমি আলাপ দিচ্ছি এই কারণে ওরা যদি নির্বাচিত, তাহলে ওরা এই প্ল্যানটা বাস্তবায়ন করুক। জি, ধন্যবাদ। লিটন ত্রিপুরা। আচ্ছা, ধন্যবাদ আপুকে, প্রথমে ধন্যবাদ এই প্রশ্নটা আমার দিকে সুরে দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে এটা নিই, কারণ আমি নিজেই হলো আমার ইশতেহারের 2টা এই ওনার পয়েন্ট নিয়ে দিয়েছি, যেটা হলো স্টার্টআপ। আমরা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ এবং ইনোভেশন সেন্টার তৈরি করতে পারি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কাটাবনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাজার রয়েছে আমাদের, ওই মার্কেটের মধ্যে আসলে কারা ওইখানে কাজ করতেছে আমরা কিন্তু কম বেশি জানি। তো এখানে যদি আমরা স্টুডেন্ট থেকে 30 জনের মতো যদি আমরা ওইখানে প্রতিনিধি পাঠাই এবং প্রতিনিধি যারা হলো ওইখানে হলো কাজ করবে, তারা যারা টিউশন করতে চায় না এটা সাবস্টিটিউট হিসেবে করতে পারে। তো এই জিনিসটা আমি আপুকে বললাম। এটা ছাড়াও আমাদের ছোটো ছোটো যেগুলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক আমরা যে কাজগুলো করতে পারি, ছোটো ছোটো দোকান, এগুলো হলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এটা করতে পারে। দ্বিতীয়ত হলো প্রান্তিক জনগোষ্ঠী। আমি এখানে আমার ইশতেহারের মধ্যে রাখছি প্রান্তিক বলতে সামাজিক, অর্থনৈতিক, লৈঙ্গিক এবং প্রতিবন্ধী যারা। এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক নারী শিক্ষার্থী রয়েছে, বিবাহিত, পুরুষ শিক্ষার্থী রয়েছে, বিবাহিত এবং বেবি রয়েছে। তাদের জন্য বিশেষ যদি আয়োজন করতে হয় সেমিনার, আমি অবশ্যই এটা করবো। নির্বাচিত হলে আমার ইশতেহারের মধ্যে এটাই দেওয়া আছে, নারী হোক পুরুষ হোক সকলের জন্য আমি কাজ করব। তবু আমি বিশেষভাবে আমার ইশতেহারের মধ্যে রাখছি যারা প্রতিবন্ধী, অর্থনৈতিকভাবে যারা হলো অনেক পিছিয়ে আছে, সামাজিক এবং যারা জাতিগতভাবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স রয়েছে, আমার মতো যারা আদিবাসী শিক্ষার্থী এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা, সেই নোয়াখালী থেকে আসা, সিলেট থেকে আসা, বরিশাল থেকে আসা, আমাদের কিন্তু একটা আঞ্চলিক টান রয়েছে। টানের কারণে কিন্তু আমাদের একটা কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকা দরকার, এটা আমাদের মধ্যে এখন অনেকের মধ্যে ঘাটতি রয়েছে। যদি আমরা একটা বিভিন্ন ক্লাবের মধ্য দিয়ে এবং বিভিন্ন আমরা যে সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে যদি এটা আমরা ফেসিলেট করতে পারি, অবশ্যই তারা হোপফুলি ভালো কিছু করবে। অবশ্যই আপু, তো মনে হয় আপনার উত্তরটা পেয়ে গেছেন। লিটনকে ধন্যবাদ। একই প্রশ্নের উত্তর মনসুরুল হক শান্ত। জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং সেটার উত্তরটা হলো অ্যাবসলিউটলি ইয়েস। আমার ইশতেহারে 6 নম্বর দাবির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছি, অসচ্ছল নারী, প্রান্তিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি ডেডিকেটেড কেরিয়ার সাপোর্ট সেল গঠন করব এবং তাদের জন্য একটা নিড বেস স্কলারশিপ ফান্ড গঠন করার উদ্যোগ নিব। শুধুমাত্র এটা আমার ইশতেহার যে আজকে দিচ্ছি বা দিয়েছি এরকম নয়, বরং আমি আমার বাস্তব লাইফে এটা নিয়ে অলরেডি কাজ করছি। আমি যখন হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম যখন গ্রাজুয়েশন করি, এরপরে আমার নিজ উদ্যোগে আমি উচ্ছ্বাস ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করেছি এবং যেটা কিনা 3টা লক্ষ্যের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। একটা হলো নারী শিক্ষার উন্নয়ন, বিধবাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং মাদকের বিরুদ্ধে সমাজে একটা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। সো আপনার প্রশ্নের উত্তরটা হলো এটাই যে আমি শুধুমাত্র এখন না, বরং আগে থেকেই নারী শিক্ষা, প্রান্তিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অলরেডি কাজ করে যাচ্ছি এবং ডাকসুতে যদি নির্বাচিত হই আগামী 1 বছরও কাজ করে যাব ইনশাল্লাহ। জি, শান্তকে ধন্যবাদ। শাওন, ডাকসু ফর চেঞ্জ। আচ্ছা, নারী শিক্ষার্থী এখানে আমি যারা গ্রাম থেকে আসে, আসলে নারী পুরুষ আমরা বিবাদ করার কোনো নেই। আপু কোয়েশ্চেন করেছিলেন যে গ্রাম থেকে যারা আসে তারা আসলে কিন্তু অনেকটা পিছিয়ে থাকে এবং ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম থাকে। তো যারা আসলে
ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম থাকে, তারা একটা কিছু মানে উদ্যোগ নিতে চাইলে কিন্তু ওই জায়গাটাতে সব থেকে বেশি ব্যত্যয় ঘটে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা গ্রাম থেকে আসে বা যারা মফস্বল এরিয়া থেকে আসে, আমরা যারাই এখান থেকে যারাই আমরা নির্বাচিত হই না কেন, তাদেরকে অ্যালামনি এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক যারা রয়েছে সবাইকে একত্রিত একটা প্ল্যাটফর্মে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেওয়া। ক্ষুদ্র ঋণ যেমন আমি যখন আমার বিজনেসটা শুরু করি তখন 12,500 টাকা নিয়ে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম। আজকে মোটামুটি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমার যতটুকু চলার প্রত বা একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য যতটুকু সক্ষমতা প্রয়োজন আমার কিন্তু সেটা 3 বছর হয়ে গেছে। তো আমরা যদি আবার যদি দেখেন, আমরা যদি একটা স্কলারশিপের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, স্পেশালি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক বা অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান, এবং আমাদের টিচাররা রয়েছে যারা টিচার বা অ্যালামনি থেকে যারা, তাদেরকে অ্যাকোমোডেট করে একটা জায়গায় নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে এবং তাদেরকে একটা ফান্ডিং প্রতি মাসে হচ্ছে, তারা যেন আমাদেরকে, যারা আমরা গ্রাম থেকে আসি বা যারা একটু পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে অক্ষম, তাদেরকে যেন এই ফান্ড থেকে ক্ষুদ্র ঋণ দেয়, তারা উদ্যোক্তা হতে পারে এবং মাসিক ভিত্তিক যেন অ্যাটলিস্ট চলার মতো করে যে টাকাটা প্রয়োজন। এবং আর ক্ষুদ্র ঋণের ব্যবস্থাটা আমি সেজন্য বললাম, যদি আমি কথার কথা আমি যদি এখানে নির্বাচিত হই, ধরেন আমি 30 জনকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করলাম 10,500 টাকা। কারণ আমাদের ক্যাম্পাসে আপনি যদি ঘুরবেন দেখবেন যে 8-10 হাজার টাকা ক্যাপিটাল নিয়ে অনেকে বিজনেস করতেছে। তো এখন শুধুমাত্র তাকেই উদ্যোক্তা করে, শুধুমাত্র তার মধ্যে লিমিটেশন, আমি যদি 10,000 টাকা তাকে দিই সে কিন্তু খরচ করে ফেলবে। তাকে এমন একটা অবস্থান তৈরি করতে 10,000 টাকাতে থেকে যেন সে 15,000 টাকাতে কনভার্ট করতে পারে, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 1 লাখ। তো আমরা যাকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবো সে কিন্তু 2 মাস 3 মাস পরে সেই 10,000 টাকা আমাকে ব্যাক দিতে পারবে, আমি কিন্তু আরেকটা স্টুডেন্টকে আর সেই 10,000 টাকা আবার দিতে পারবো। আবার এইভাবে কিন্তু একটা সার্কেলিংয়ের মধ্যে একটা সময় দেখা যাবে আমাদের একটা বিশাল বড় কমিউনিটি হবে। আমি কিন্তু ইতিমধ্যে ঢাবিয়ান বিজনেস কমিউনিটির একজন অ্যাডমিন। তো সেই জায়গা থেকে ঢাবিয়ান বিজনেস কমিউনিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা বিজনেস করে, ক্রেতা এবং বিক্রেতা, তাদের একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের উদ্যোক্তা কিন্তু আমি।